জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হল অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা, তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী নানা স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শানিত আয়ুধ। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিমতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকে প্রতিপক্ষ বোধ হবে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুই বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। মানুষ যখন ধ্বংসাত্মক প্রবৃত্তিমুখী চলনে নিজেকে এবং পরিবেশকে দূষিত করে তোলে, ব্যতিক্রমী চলনায় মঙ্গলকে ভুলে গিয়ে অমঙ্গলের অর্চনায় অবক্ষয়ের চরমে পৌঁছায়, তখন মানুষেরই অন্তরাত্মা এমন একজন দিশারিকে খোঁজে, যিনি তাকে মানসিক ও বাস্তব জীবনের নিম্নতম ধাপ থেকে ক্রমোত্তরণের পথে নিয়ে যেতে পারেন। আর এই সন্ধান, এই আকুল আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখন সেই সম্মিলিত আকুতির টানে জাগ্রত হন পরম সত্তা। সর্বগুণাধার ভগবান তখন মানব তথা সমগ্র জীবজগতের কল্যাণে নরদেহ নিয়ে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বাংলার পাবনা জেলার বর্তমান বাংলাদেশের অন্তর্গত হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর যে সন্তানের আবির্ভাব ঘটল, পরবর্তীকালে তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাত হন। গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীয় প্রয়াস। পূর্বগ যাঁরা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ঋতায়নী ইউটিউব চ্যানেলের মালিকা গ্রন্থন। শ্রী ঠাকুরের অবিস্মরণীয় উক্তি, প্রথমে যারা গ্রহণ করেছিল তারা মাত্রই 2 জন। সে একজন আমার কৈশোরের খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। এদের জীবন কথা তাই দয়ালের ঠাকুরের লীলা কথা। সাধন, ভজন, ইষ্টনিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্তের জীবনী না জানলে
বা ভক্তের জীবনই যেন তার দৃষ্টান্ত। এদের মধ্যে আমি পরপর যে কয়েকজন ভক্তের বা ঠাকুরের লীলা সঙ্গীর কথা বলবো একের পর এক, তারা হলেন শ্রী কিশোরী মোহন দাস, শ্রী অনন্তনাথ রায়, শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী দুর্গানাথ সান্যাল, শ্রী সতীশচন্দ্র জোয়ারদার, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায়, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী, শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শ্রী ব্রজগোপাল দত্ত রায়, শ্রী সুবোধচন্দ্র সেন, দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী প্যারীমোহন নন্দী, শ্রী পঞ্চানন সরকার, শ্রী শরৎচন্দ্র হালদার, শ্রী কেদারনাথ ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল কুমার দাস। জয় গুরু। আজকের নিবেদন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। জন্ম 28শে পৌষ 1301 বঙ্গাব্দ। দেহ রেখেছিলেন 24শে চৈত্র 1369 বঙ্গাব্দ। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ে ক্রম অনুসারে লব্ধ বিশেষ জ্ঞান বা তত্ত্বজ্ঞানকে বলে বিজ্ঞান। এই জ্ঞানের যিনি বেত্তা তিনি হলেন বিজ্ঞানী। বিজ্ঞানীর দৃষ্টিটাই সর্বদাই থাকে তত্ত্বের প্রতি, কারণের প্রতি। সিবি রমনের প্রিয় শিষ্য অসাধারণ মেধাবী বিজ্ঞানী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তাই তীক্ষ্ণ অনুসন্ধিৎসা নিয়ে তত্ত্ব অন্বেষণে প্রবৃত্ত হয়ে সর্বসত্তার যিনি মূল কারণ স্বরূপ তার কাছে পৌঁছে গিয়েছিলেন। তার বিশেষ জিজ্ঞাসা, বিজ্ঞান মনস্ক সন্ধানী যাবতীয় কৌতূহল পরম সমাধানের সমাপ্তি খুঁজে পেয়েছিল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লোকোত্তর প্রজ্ঞার মধ্যে। বস্তুত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে এক অর্থে শ্রী ঠাকুরের রত্নভাণ্ডারের উজ্জ্বলতম মাণিক্য বলে অতি সয়োক্তি হয় না। বিশাল হৃদয়ের এই মানুষটি জ্ঞান গরিমা, আভিজাত্য, সুতীক্ষ্ণ মেধা ও ধীশক্তি, অপূর্ব সাংগঠনিক ক্ষমতা, বাগ্নৈপুণ্য, সর্বোপরি ঠাকুরের বক্তব্য ও জীবন দর্শনের সহজ অনুধাবন শক্তি তাকে এক পৃথক উচ্চতায় আসীন করেছিল। শিশুর সারল্য, স্নেহ কোমল অন্তর ছিল তার মধ্যে। অপরদিকে ইষ্টার্থ পূরণে ছিলেন অনন্য কঠোর। ঠাকুরের কোনো আদেশ পালনের ক্ষেত্রে বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি অথবা সাধন ভোজনের ক্ষেত্রে কোনো রকম অবহেলার সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। কারো কোনো বিচ্যুতি দেখলে আলাপ আলোচনায় তার উদ্ভাবনী শক্তি বাড়িয়ে
ধরিয়ে দিতেন বিচ্যুতির কারণ ও সাধন ক্ষেত্রের অবহেলাকে। সহজ অথচ অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী কৃষ্ণপ্রসন্ন ঠাকুরের প্রিয় কেষ্টদার বিচরণ ছিল সর্বত্র অবাধ। বিশ্ববিজ্ঞান কেন্দ্র থেকে আরম্ভ করে জ্যোতি আশ্রম, বক্তৃতা মঞ্চ ইত্যাদি সর্বস্থানেই দৃঢ় চেতা মানুষটি ছিলেন সকলের শ্রদ্ধা ভালোবাসার প্রাণ, ঠাকুর বিষয়ক প্রেরণার কেন্দ্রবিন্দু। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের জন্ম হয় 28শে পৌষ 1301 ঢাকা জেলার অন্তর্গত দিগবাজার গ্রামে। পিতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ মহামহোপাধ্যায় পণ্ডিত কালীপ্রসন্ন বিদ্যারত্ন। শৈশবে মাতৃহীন কৃষ্ণপ্রসন্ন হয়তো মাতৃস্নেহে বঞ্চিত হওয়ার কারণেই ছিলেন কিছুটা অশান্ত, খামখেয়ালি প্রকৃতির। ঈশ্বর, পরলোক, দেবতা, অপদেবতা কোনো কিছুতেই আস্থা ছিল না নাস্তিকবাদী বিপ্র সন্তানটি। বলতে গেলে তিনি ছিলেন নিষ্ঠাবান বিপ্র পরিবারের এক মূর্তিমান বিদ্রোহ। এসব কিছু সত্ত্বেও পিতা কালীপ্রসন্ন বলতেন, দেখিস এই কেষ্টই একদিন এমন আস্তিক হয়ে উঠবে, এমন ভগবত বিশ্বাসী হয়ে উঠবে যে তার তুলনা মিলবে না। উত্তর জীবনে পিতার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যরূপে প্রতিভাত হয়েছিল। ছোটবেলা থেকেই তার ভেতরকার স্বাভাবিক নেতৃত্ব প্রকাশিত হয়। লাইব্রেরি, ক্লাব ইত্যাদি গড়ে তোলা, থিয়েটার করা প্রভৃতি নানা গঠনমূলক কাজে নিজেও মেতে উঠতেন, বন্ধু বান্ধবদেরও মাতিয়ে রাখতেন। পড়াশোনার জন্য বাইরে থাকতে হতো। ছুটি পড়লেই চলে আসতেন গ্রামে, আর তিনি এলেই যে উৎসব লেগে যেত। আরম্ভ হতো চড়ুই ভাতি, থিয়েটারের রিহার্সাল, খেলাধুলার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ইত্যাদি নানা অনুষ্ঠান, আড্ডা, হইচই সব মিলিয়ে আনন্দের এক বিরাট বাতাবরণ। এমএ পরীক্ষায় 2.5 মাস আগে একটি বিবাহ উপলক্ষে বরযাত্রীর রূপে গিয়ে আমোদ আহ্লাদ করে বাড়ি ফিরে দেখেন পিতার রুদ্রমূর্তি। গুরুত্বপূর্ণ পরীক্ষার অল্প আগে পড়াশোনা না করে আমোদ প্রমোদ যোগ দেওয়ার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পিতা যৎপরোনাস্তি তিরস্কার করেন পুত্রকে। কৃষ্ণপ্রসন্ন সেই মুহূর্তে সংকল্প করেন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে হবে। তাকে আশৈশব মাতৃস্নেহে পালন করেন তাঁর দিদি, যাকে তিনি দিদিমণি সম্বোধন ডাকতেন। তার এই সংকল্পটি একটি কাগজে লিখে দিদির হাতে দিয়ে বলেন, দিদিমণি এটা রাখ, এখন দেখবি না, আমি যখন বলবো তখন দেখবি। তারপর হিসেব করে দেখলেন দিনে 22 ঘন্টা করে পড়লে প্রথম হওয়ার উপযোগী পড়া হয়। চলল সেই মতো পাঠোভ্যাস। দিদিমণি স্নান করিয়ে খাইয়ে যা প্রয়োজন যথাসাধ্য করিয়ে দিতেন তার নয়নমণি ভাইটিকে। আর কৃষ্ণপ্রসন্নের কাজ ছিল নিরবচ্ছিন্ন পাঠ। সংকল্প অনুযায়ী এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন, লাভ করলেন স্বর্ণপদক। পরে দিদির কাছে রাখা কাগজ খুলে সকলকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলেন নিজের ইচ্ছা শক্তির প্রাবল্য। অল্প বয়স থেকে অপরের মনের মধ্যে প্রবেশ করা এবং অন্যের মনের ভাব জানার একটা স্বভাবসিদ্ধ ক্ষমতা ছিল তার। এই ক্ষমতার অনুশীলন করতে করতে এমন অবস্থা হলো যে কাউকে দেখলেই তার মনের কথা তক্ষুনি বলে দিতে পারতেন। এই অভ্যেস শেষে একটা নেশায় দাঁড়িয়ে গেল। ফলে বন্ধু বান্ধবেরা কেউ তার কাছে ঘেঁষতে চাইত না, এড়িয়ে চলত। পরবর্তীকালে আশ্রমে এসে ঠাকুরের কাছে এই বিদ্যার কথা বলায় তিনি কৃষ্ণপ্রসন্নকে এটি করতে নিষেধ করেন। তখন থেকে এই অভ্যাস ত্যাগ করেন তিনি। অনেক বছর পর সাধন ভোজনের পথে অগ্রসর হয়ে যখন ঠাকুরের ভাবধারায় নিজেকে সম্পূর্ণভাবে অভিষিক্ত করে তুলেছেন,
তখন ঠাকুর বলেছিলেন, এখন অবশ্য আরম্ভ করতে পারেন। কিন্তু ওই স্প্রিয়া তখন তার ভিতর থেকে পুরোপুরি দূর হয়ে গেছে। তার কৈশোরের স্বপ্ন ছিল দেশ সেবা করার, কিন্তু দেশের কাজ করতে হলে শক্তি দরকার। এই শক্তি পাবেন কোথা থেকে? ভাবতেন সে কথা। কোনো এক ধর্মগ্রন্থে পড়েছিলেন যে এমন শক্তি লাভ করা সম্ভব যার মধ্যে বা যার মাধ্যমে কিছু অপ্রাপ্য থাকে না। সেই শক্তি লাভের আশায় অনেক সাধু সন্ন্যাসীর কাছে গেছেন, কিন্তু পান নাই, কিছুই তিনি পান নাই। স্থির করলেন শ্রী অরবিন্দের কাছে যাবেন যোগ সাধনার উদ্দেশ্যে। ঠিক এমনই সময় শ্রী ঠাকুরের কিছু কথা পাঠ করে আকৃষ্ট হয়ে তাঁর সান্নিধ্যে এলেন। কৃষ্ণপ্রসন্ন তার এতদিনের স্বপ্নকে রূপায়িত করার পথ খুঁজে পেলেন। মজিলপুরের অধিবাসী ধীরেন চক্রবর্তী এবং কৃষ্ণপ্রসন্ন কলকাতায় অখিল মিস্ত্রি লেনে একটি বাড়িতে ভাড়া থাকতেন। কৃষ্ণপ্রসন্নর চৌম্বক ব্যক্তিত্বে আকৃষ্ট ধীরেন চক্রবর্তী ছিলেন কৃষ্ণপ্রসন্ন বিশেষ অনুরাগী এবং প্রীতিভাজন। মজিলপুরে শ্রী ঠাকুরের পদার্পণে যে বিপুল ভাব তরঙ্গের আলোড়ন উপস্থিত হয়, তাতে অংশ নিয়ে ধীরেন চক্রবর্তী সৎনামে দীক্ষিত হন এবং কলকাতায় এসে স্বচ্ছাসে কৃষ্ণপ্রসন্নের কাছে ঠাকুরের কথা বর্ণনা করেন। কৃষ্ণপ্রসন্ন স্বভাব সুলভ পরিহাসের সুরে বলেন, তোর চেহারা দেখেই তো তোর ঠাকুরের চেহারা বুঝতে পারছি। ধীরেন চক্রবর্তী ছিলেন শ্যামবর্ণ সাধারণ আকৃতির মানুষ, কিন্তু তিনি হাল ছাড়লেন না। ঠাকুরের বাণী সম্বলিত একখানি প্রকাশনা দিলেন কৃষ্ণপ্রসন্নকে। পরদিনই সেটি ফেরত পেলেন। দেখলেন বাণীগুলোর তলায় বহু জায়গায় দাগ দেওয়া আছে, অর্থাৎ গভীর ভাবে গঠিত হয়েছে সেগুলি। এরপর ধীরেন চক্রবর্তীর সঙ্গে পাবনা আশ্রমে ঠাকুর দর্শনে গেলেন কৃষ্ণপ্রসন্ন এবং বলা যায় প্রথম আঘাতেই ধরাশায়ী। বিজ্ঞানের উজ্জ্বল ছাত্র কৃষ্ণপ্রসন্ন আধুনিক বিজ্ঞানের নানা বিষয় নিয়ে ঠাকুরের সঙ্গে আলোচনা করে মুগ্ধ বিস্ময়ে অভিভূত হন। তখনও পর্যন্ত অনাবিষ্কৃত বহু বৈজ্ঞানিক তথ্য ঠাকুর এমন সাবলীলভাবে আলোচনার মাধ্যমে উপস্থিত করেন যা তরুণ বিজ্ঞানীর কাছে অভূতপূর্ব ও অকল্পনীয় বলে বোধ হয়। বিজ্ঞানের যে বিষয়ে তিনি তখন গবেষণারত, তার সবটাই যেন শেষে ঠাকুরের দৃষ্টির অন্তর্গত। অতএব এই মহাবিজ্ঞানীর কাছে তিনি যে সম্পদ পাবেন, কোন বিশ্ববিদ্যালয় যে তা দিতে পারবে না, তা তিনি নিশ্চিতভাবে বুঝতে পারেন। পুরী যাওয়ার অবগহিত পূর্বে ঠাকুর তখন কলকাতার হরিতকি বাগান লেনে কিছুদিন ছিলেন। এখানেই কৃষ্ণপ্রসন্ন দীক্ষা হয়। 1329 বঙ্গাব্দের পৌষ মাসে ঠাকুরের ঘনিষ্ঠ সংসর্গ লাভ করেন। প্রথম থেকেই ঠাকুর তার সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে, যথা ইলেকট্রনবাদ, আলোক তত্ত্ব, মৃত ব্যক্তিকে পুনর্জীবন দান, বায়ুমণ্ডলীর তড়িৎ প্রবাহের আধান ইত্যাদি নিয়ে কথা বলতেন, যা তাকে গভীরভাবে বিস্মিত ও আলোড়িত করত। এই সময় হুগলি কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে অধ্যাপক রমনের কাছে ইলেকট্রিক প্রপার্টিজ অফ ফ্লেমস সম্বন্ধে গবেষণায় নিযুক্ত হন। শ্রী ঠাকুর পুরী থেকে আশ্রমে ফেরার পর কৃষ্ণপ্রসন্ন আবার এলেন হিমায়তপুর। এই সময় বায়ুমণ্ডলীর তড়িৎ প্রবাহের আধান বা অ্যাটমসফিয়ারিক ইলেকট্রিসিটিকে ধরে তাকে কাজে লাগানো সম্ভাবনা নিয়ে ঠাকুরের কাছে অনেক কথা শুনলেন।
তিনি বিষয়টি প্রথমে ভালোভাবে অনুধাবন করতেন না পারায় ঠাকুর ছবি এঁকে গাণিতিক পদ্ধতিতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। আশ্রমে অ্যাটমসফিয়ারিক ইলেকট্রিসিটি সংক্রান্ত গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা ব্যয়সাধ্য ও কষ্টকর বলে কলকাতায় ফিরে এসে কৃষ্ণপ্রসন্ন অধ্যাপক রমনের সঙ্গে দেখা করে তার অধীনে ওই বিষয়ে পরীক্ষা করার অনুমতি প্রার্থনা করেন, কিন্তু রমন তাদের সম্মত হলেন না। বিশ্ববিদ্যালয়ের অভিপ্রেত গবেষণার সুযোগ না থাকায় তিনি 1330 বঙ্গাব্দে স্থায়ীভাবে আশ্রমে চলে আসেন এবং গবেষণার বিষয়ে মনোনিবেশ করেন। এই সময় উইকলি বেঙ্গলি পত্রিকায় দেখেন হাঙ্গেরীয় এক তরুণ ইঞ্জিনিয়ার বায়ুমণ্ডল থেকে তড়িৎ প্রবাহ ধরার এক পদ্ধতি আবিষ্কার করেছেন। এই বিষয়ে ঠাকুরের ধারণার অভ্রান্ততা প্রমাণিত হলো। ধীরে ধীরে হিমায়তপুর আশ্রমে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশ্ববিজ্ঞান কেন্দ্র নামে একটি গবেষণাগার তৈরি হলো। আনানো হলো বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতি, পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, শারীরবিদ্যা ও বিজ্ঞানের অন্যান্য শাখার গবেষণার ব্যাপারে তাত্ত্বিক পরামর্শ ও বাস্তবায়নের প্রক্রিয়া বিষয়ে উপদেশ দিতেন স্বয়ং ঠাকুর। এবং প্রধান গবেষক ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তার সহায়ক ছিলেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য ও শ্যামাচরণ মুখোপাধ্যায়। অতদিন আগে নিতান্ত সীমিত সামর্থ্যের মধ্যে তারা বস্তুত এক বিজ্ঞান বিপ্লবের উন্মেষ ঘটিয়েছিলেন। বিজ্ঞান চর্চার ইতিহাসে যার প্রকৃত মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে হয়তো প্রচার বিমুখতার কারণেই হয়ে ওঠেনি। বিশ্ববিজ্ঞান কেন্দ্রের কর্মপ্রবাহ ছাড়াও আশ্রমের অন্যান্য সকল ক্ষেত্রেই আত্মনিয়োগ করেন কৃষ্ণপ্রসন্ন। আশ্রমের ব্যাপ্তি ও জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার দেশের নানা প্রান্ত থেকে আগত ধর্ম জিজ্ঞাসু ও কৌতূহলীদের সঙ্গে সঙ্গে আসতে থাকে বিদেশিরাও। বিদেশিদের ঠাকুরের বাণী ও ভাবধারা পরিবেশনের ক্ষেত্রে ভাষার ব্যবধান অসুবিধা সৃষ্টি করত। অনুবাদের সাহায্যে এই অসুবিধা দূর করার চেষ্টা করা হলেও প্রত্যক্ষভাবে ঠাকুরের ভাবধারা প্রচারে তাতে কিছুটা বাধা হতো। এই কারণে কৃষ্ণপ্রসন্ন ঠাকুরের শ্রীচরণে ইংরেজিতে বাণী দেওয়ার অনুরোধ করেন। ঠাকুর সে কথা শুনে চমকে উঠে বলেন, সে কি কথা, আমি মুখ্য মানুষ, লেখাপড়া জানি না, আমি কব ইংরেজি? কেষ্টদা কয় কি? কিন্তু কেষ্টদা ঠাকুরকে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি জানতেন ঠাকুরকে ঠিকমতো উদ্দীপ্ত করতে পারলে যে কোনো ভাষাতেই তিনি কথা বলতে পারতেন বা পারেন। তাই নাছোড় বান্দা হয়ে সময় সুযোগ বুঝে ক্রমাগত ঠাকুরকে বলতে থাকে, আপনি বললেই হয়ে যাবে, ও কিছু না। তার কথাগুলি মৌলিক ইংরেজি ভাষাতে পাওয়া যে আজ জগতের কাছে কতখানি প্রয়োজন তা বারবার তুলে ধরতে থাকেন বিচ্ছিন্নভাবে। ক্রমে ক্রমে ভাব সমুদ্র উদ্দোলিত হতে থাকে, কিন্তু এই জন্য বাহ্যিক কোনো প্রস্তুতি নিতে হয়নি ঠাকুরকে। নিত্যকার আলাপ আলোচনা, আহার নিদ্রা ও কাজকর্মের খোঁজখবর নেওয়া সবই করতেন স্বাভাবিকভাবে নিত্যকার নিয়মে। উপরে সব শান্ত, সব স্বাভাবিক, অথচ ভেতরে প্রস্তুত হচ্ছে এক শত উৎসাহিত প্রশ্রবণের ধারা। হঠাৎ একদিন শৌচালয়ে গিয়ে শ্রী ঠাকুর চিৎকার করে ডাকলেন, কেষ্টদা এসে গেছে। কৃষ্ণপ্রসন্ন ছুটে এলেন। ইংরেজির ভাষা অবলম্বনে ফুটে উঠল তার প্রথম বাণী। The booming commotion of existence that rolls in the bosom of the beyond, সৃষ্টির আদিমতম অবস্থার বিবরণ। নির্ঝরের উৎস উৎসারিত হওয়ার পর
বয়ে গেছে বাণীর স্রোতস্বিনী। জীবনের সমস্ত দিক সম্বন্ধে ইংরেজি ভাষায় বলে গেছেন বহু কথা। ক্রমে ক্রমে ইংরেজি বাণীর সংখ্যা দাঁড়ায় 2467তে। পরে যা দ্য মেসেজ নামক গ্রন্থে 9 খণ্ডে প্রকাশিত হয়। এই অমূল্য সম্পদ আহরণে কৃষ্ণপ্রসন্নের ভূমিকা চিরকাল মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। এই প্রসঙ্গে ঠাকুর বলেছেন, আমি জানি না আমাকে দিয়ে কি করে ইংরেজিতে এত কথা বলালেন, কেষ্টদা এত ছড়া বলালেন, ওসব কেষ্টদার কেরদানি। আবার কখনো বলেছেন, কেষ্টদাই উস্কিয়ে দিয়ে এমন তোরা আদায় করে নিয়েছেন। শ্রী ঠাকুর তাঁর দেওয়া বাণী প্রসঙ্গে বলেছেন, ওগুলি আমার কাছে যেমনভাবে এসেছে আমি তাই বলেছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি বুদ্ধি করে কিছু বলিনি। আমি যদি লেখাপড়া জানতাম তবে আমার আর এই অরিজিনালিটি থাকতো না। এখন এই কথাগুলি ল্যাংটা হয়েছে, আমার কোনো অধিকার এর উপর নেই। প্রতি বছর নববর্ষ এবং শারদীয়া বিজয়া উৎসব উপলক্ষে বাণী প্রদান করেছেন ঠাকুর। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে আশীর্বাণী দিয়েছেন। এই আশীর্বাণীগুলি সাহিত্য রসে পূর্ণ এক অনবদ্য সৃষ্টি। পরবর্তীকালে এগুলি গ্রথিত হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে, তবে এতগুলি সহজে আসতো না। আদায়ের কৌশলটি বিশেষভাবে রপ্ত করে নিয়েছিলেন কৃষ্ণপ্রসন্ন। যেমন নববর্ষের আশীর্বাণীর সময় বৈশাখ, বিশাখা, নিদাগ ইত্যাদি শব্দের অর্থ নিয়ে আলোচনা হতো। আলোচনা চলত গ্রীষ্মের বিশেষ অবস্থা নিয়ে। কখনো বা ঋতু সংহার কাব্য থেকে গ্রীষ্ম বর্ষা পড়ে শোনানোর কৃষ্ণপ্রসন্ন এগুলি ক্রমাগত করে চলতেন। এক সময় ঝর্ণা ধারার মতো নেমে আসত মন্ত্রতুল্য শব্দরাশি শ্রী ঠাকুরের মুখ থেকে। কৃষ্ণপ্রসন্নের এই উদ্দীপক গুণটির প্রশংসা করতে গিয়ে ঠাকুর বলতেন, কেষ্টদা পানাতে জানে। দুধ দুইবার আগে বাছুরকে দিয়ে গরুর বাঁটে মুখ দিয়ে চুষে চুষে ঢু মেরে দুধ আনানো হয়। এটাকে চলতি কথায় পানানো বলে। ঠিক তেমনি কৃষ্ণপ্রসন্ন ঠাকুরকে ক্রমাগত উদ্দীপ্ত করে ঠিক জিনিসটি বের করে নিতে পারতেন। কৃষ্ণপ্রসন্ন বিভিন্ন সময় শ্রী ঠাকুরের কাছে প্রশ্নের মাধ্যমে যেসব সমাধানী উত্তর পেয়েছিলেন তা নানা প্রসঙ্গে নামে 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। ঠাকুর প্রদত্ত উত্তরগুলির সমর্থনে প্রাচ্য এবং পাশ্চাত্যের মনীষীবৃন্দের সমজাতীয় উক্তিসমূহের পাদটিকার সংযোজন করেন তিনি। প্রথম খণ্ড 9টি অধ্যায় বিভক্ত। কর্ম ও ধর্মের সমন্বয়ে, নাম ধ্যানের ক্রিয়া, জন্ম মৃত্যু সম্পর্কিত রহস্য, সমাজ সংস্কার, বিবাহে নারী, স্ত্রী শিক্ষা, অনুলোম অসবর্ণ বিবাহ, মহাপুরুষ, ধর্ম, প্রতিষ্ঠান প্রভৃতি বিষয়ে এই খণ্ডের অন্তর্ভুক্ত। গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। নানা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডের প্রকাশ 1939-এ। এই খণ্ডের মাধ্যমে 6টি স্বাধীনতা, এই খণ্ডের অধ্যায় 9টি স্বাধীনতা ও রাজনীতি, পারিবারিক ও রাজনৈতিক জীবন, সমাজ ও বিবাহ সংস্কার, শিক্ষা সংস্কার, জাতির স্বাস্থ্য সংস্কার, কৃষক ও অর্থনীতি প্রভৃতি বিষয় প্রশ্নোত্তরের মাধ্যমে এই খণ্ডে আলোচিত হয়েছে।
উপরোক্ত গ্রন্থের তৃতীয় এবং চতুর্থ খণ্ড 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যথাক্রমে 6টি ও 5টি অধ্যায় বিভক্ত এই দুই খণ্ড। আত্মা, জীবাত্মা, পরমাত্মা, যাগযজ্ঞ, ধ্যান, বিদ্যা, অবিদ্যা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুরাশ্রম, আর্য ও আর্যকৃষ্টি, দারিদ্র, ব্যাধি, সাধন ভোজন সংক্রান্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরসমূহের বিষয়ক আলোচনা রয়েছে তৃতীয় খণ্ডে। চতুর্থ খণ্ডে সুসন্তানের আবির্ভাবের কারণসমূহ, সৎচালক, ইষ্ট বিষয়ক বিভিন্ন প্রশ্নের মীমাংসা সুগ্রথিত। প্রশ্নোত্তরের মাধ্যমে সংকলিত অপর এক বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ ইসলাম প্রসঙ্গে। 1347 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থে প্রশ্নকর্তা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং মোহাম্মদ খলিলুর রহমান, উত্তরদাতা শ্রী ঠাকুর। বইটির দ্বিতীয় সংস্করণের ভূমিকায় প্রকাশ যে তৎকালীন বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বইটি পাঠে অকপটে বলেছেন, সাম্প্রদায়িকতার এমন সুষ্ঠু সমাধান আর কিছু হতে পারে না এবং মাত্র এই ভিত্তিতেই পারস্পরিক দ্বন্দ্ব, বিরোধ ও ভ্রান্ত ধারণার নিরসন হয়ে উঠতে পারে। বর্তমানকালে প্রসিদ্ধ ঐতিহাসিক অধ্যাপক হোসেনুর রহমান এবং জাস্টিস এম.এস. মাসুদ ইসলাম প্রসঙ্গের ভূয়সী প্রশংসা করেন। ইসলাম ধর্মের সার্বজনীন স্বরূপ ও অন্যান্য ধর্মের সঙ্গে এই ধর্মের মৌলিক সাদৃশ্য উদ্ভাসিত হয়েছে এই গ্রন্থে। কৃষ্ণপ্রসন্ন সংকলিত বা প্রণীত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে অনুস্মৃতি, চলার রীতি, যজনিকা, যাজক নীতি, যাজন সংকেত, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও দেশপ্রিয় চিত্তরঞ্জন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও সৎসঙ্গ আন্দোলন ইত্যাদি। ইংরেজি সংস্করণ সহ সৎসঙ্গের স্বস্তি অভিযান ও মনের পথে বিশেষ উল্লেখযোগ্য। কৃষ্ণপ্রসন্নের দেহাবসানের পর শ্রী ঠাকুর প্রায় বলতেন, দেখিস কেষ্টদার একটা জিনিস যেন এদিক ওদিক না হয়, সব যত্ন করে রেখে দিস। কেষ্টদার লেখাগুলি সব গুছিয়ে ঠিক করে রেখে দিবি, টুকরো টুকরো কাগজগুলো যেন কোনোটা নষ্ট না হয়, ভালো করে লক্ষ্য রাখবি। ঠাকুরের এই উক্তিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে কৃষ্ণপ্রসন্নের দেহাবসানের বহু বছর পর তার সুযোগ্য উত্তরাধিকারী প্রীতিপ্রসন্ন ভট্টাচার্য 1398 বঙ্গাব্দে প্রকাশ করেন দিন স্পঞ্জি শীর্ষক গ্রন্থ। 1923 খ্রিস্টাব্দ থেকে 1946 পর্যন্ত এই দিনপঞ্জির পরিসরকাল। ধারাবাহিকতার কিছু অভাব ও কোনো কোনো ক্ষেত্রে কিছু অস্পষ্টতা সত্ত্বেও এই মহামূল্য গ্রন্থটি শ্রী ঠাকুর ও কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সম্বন্ধে অন্যতর আলোকপাতে সমর্থ হয়েছে। এছাড়াও তার আরও কিছু অপ্রকাশিত রচনা আছে, যার মূল্যায়নে ভবিষ্যৎ গবেষণা এগিয়ে আসবেন, ভবিষ্যৎ গবেষকরা এগিয়ে আসবেন। কৃষ্ণপ্রসন্নের কমনীয় কান্তি, উজ্জ্বল ব্যক্তিত্ব, আড়ম্বরহীন সহজ সপ্রতিভ আত্মপ্রকাশ সবই ছিল দৃষ্টি আকর্ষক। ঠাকুরের কাছে সরল শিশুর মতো কৌতূহলী ও আগ্রহভরা দৃষ্টিতে একপাশে বসে থাকতেন। জিজ্ঞাসু বিদ্যার্থীর মতো সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকতেন গুরুর দিকে। সমস্ত দেহ মনের অভিব্যক্তিতে আত্মনিবেদনের স্নিগ্ধ শান্ত রূপ, আবার ভিন্ন পরিবেশে প্রয়োজনের ব্যক্তিত্বের সুকঠিন, জ্ঞানে সমৃদ্ধ, সংকল্পে অটল, সাধনায় অনড়, আভিজাত্যে সমুন্নত, নেতৃত্বে অগ্রগামী। তিনি স্বেচ্ছায় ধরা না দিলে নাগাল পাওয়া কঠিন। তিনি বহুর মধ্যে থেকেও বহুর ঊর্ধ্বে
জনতার মধ্যে জননেতা, তপস্যায়, মনীষায়, পুরুষাকারে পুরুষ সিংহ। বর্তমান সৎসঙ্গের বক্তার অভাব নেই, কিন্তু এমন দিন গিয়েছে যখন বক্তা বলতে কেবল তিনি, আসর মাতি রাখতেন একাই। যেন কোনো বিষয় সম্বন্ধে বক্তৃতার সময় গভীর পাণ্ডিত্যের সঙ্গে ওজস্বিনী ভাষায় যথেষ্ট পরিমিতি সহকারে ঠাকুরের অবদানের একটি সুস্পষ্ট ছবি সবার সামনে তুলে ধরার অতুলনীয় ক্ষমতা তার ছিল। পরিবেশ অনুধাবক করে কি বলতে হবে, কতটুকু বলতে হবে এবং কেমন করে উপস্থাপন করলে ফলদায়ী হবে মুহূর্তের মধ্যে বুঝে নিতেন তিনি। একবার শ্রীরামপুর টাউন হলে সভা, আলোচ্য বিষয় শিক্ষা। উপস্থিত শ্রোতাদের মধ্যে ছাত্রের সংখ্যা বেশি, অধ্যাপকও আছেন কয়েকজন। এছাড়া শহরের গণ্যমান্য ব্যক্তিদেরও সমাবেশ ঘটেছে। সভা আরম্ভ হয়েছে। কয়েকজনের বক্তৃতা হয়ে যাওয়ার পর সর্বশেষ বক্তা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। সভাপতি আহ্বান জানালেন সৎসঙ্গের ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে। কৃষ্ণপ্রসন্ন এসেছেন খালি গায়ে, কাঁধে শুধুমাত্র উত্তরীয়, পরনে কোমরে বাঁধা ধুতি, হাতে মোটা লাঠি, মাথার চুলগুলি ছোট ছোট করে ছাঁটা, তার মধ্যে বিরাট এক শিখা। আধুনিকতার চিহ্ন নেই, উপরন্তু ঋত্বিকাচার্য উপাধিটি রীতিমতো সংস্কৃত ঘেঁষা। শত্রুমণ্ডলী তাকে একজন তথাকথিত টোলের পণ্ডিত বা ওই জাতীয় কিছু একটা আঁচ করে নিয়েছে। ছাত্র মহল্লের মুখে বিদ্রুপাত্মক চাপা হাসির অবজ্ঞা মিশ্রিত গুঞ্জন ধ্বনি উঠল। অবস্থাটা মুহূর্তে বুঝে নিলেন কৃষ্ণপ্রসন্ন। এরা সব নব্য শিক্ষিতের দল। অশিষ্ট দাম্ভিকের দম্ভকে গোড়াতেই যদি চূর্ণ করা না যায়, তবে শোনবার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যাবে না। তিনি বক্তৃতা আরম্ভ করলেন। পদার্থবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিটি নিয়ে যখন প্রথম স্থান অধিকার করে বেরিয়ে এলাম, তখন ইউনিভার্সিটি পরিয়ে দিল সোনার মেডেল। সেটা সবাই দেখল। অর্থাৎ শুরুতেই নিজের পরিচয়টি বুঝিয়ে দিলেন। ইতিমধ্যে শ্রোতাদের চাপা গুঞ্জন থেমে গিয়ে চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে বিস্ময়ের চিহ্ন। মুহূর্তের মধ্যে সভাকক্ষ নিস্তব্ধ। তিনি বলে চললেন, কিন্তু তার সঙ্গে অদৃশ্য আর একটি মালা পরিয়ে দিল, যা রইল সবার দৃষ্টির অগোচরে। সেটা হচ্ছে অহমিকার মালা। এলাম ঠাকুরের কাছে। তিনি বললেন, বারে শিক্ষা। যত বেশি ডিগ্রিধারী তত বেশি আনএডুকেটেড। বিদ্যা বিনয় দান করে, এ হচ্ছে প্রাচীন ভারতীয় শিক্ষার আদর্শ। আর বিদ্যা অহংকারের পুষ্টি দেয়, তা হচ্ছে আমাদের নব্য ইউরোপীয় শিক্ষার ধারা। তারপর চলল অগ্নিগর্ভ ভাষণ, প্রাচ্য ও প্রতীচ্যের শিক্ষার আদর্শ নিয়ে তুলনামূলক বিচার, জীবনের প্রয়োজনে তার মূল্য নিরূপণ এবং সর্বশেষে প্রাচ্য ও প্রতীচ্যের শিক্ষাধারার মধ্যে শ্রী ঠাকুরের বিশিষ্ট অবদান বিশ্লেষণ করে দেখিয়ে দিয়ে ছত্রীমণ্ডলীকে চমৎকৃত করে দিলেন। আর একবার জামশেদপুরে মিলনী হলে সভার আয়োজন হয়েছে। সভাপতিত্ব করবেন টাটা কোম্পানির ওয়ার্কস ম্যানেজার। ওয়ার্কস ম্যানেজারের কৃপা দৃষ্টিতেই অফিসারদের ভাগ্য নির্ধারিত হয়।
সেই ম্যানেজার যেখানে সভাপতি, বলা বাহুল্য সেই সভায় অফিসারদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। তাদের হাবে ভাবে সুস্পষ্ট হয়ে উঠল যে সৎসঙ্গের আদর্শ জানবার চেয়ে ওয়ার্কস ম্যানেজারের দৃষ্টি আকর্ষণের আগ্রহ তাদের সমধিক। সভা আরম্ভ হল। কয়েকজনের পর কৃষ্ণপ্রসন্ন বক্তৃতা দিতে উঠে বলতে আরম্ভ করলেন, জামশেদপুর এসে দেখলাম এখানে এক মহাজাতির সম্মেলন হয়েছে। ভারতের প্রত্যেক প্রদেশ থেকে প্রতিনিধি এসে জড়ো হয়েছেন। বহির্ভারতের সুদক্ষ কর্মীগণের সমাবেশ ঘটেছে। বিরাট শহরের বুকে বহু বিচিত্র জাতির মেলা। এখানে যেমন একটা শহরকে কেন্দ্র করে এমন বিচিত্র সমাবেশ ঘটেছে, ঠিক এত বড় না হলেও এমনতরই আর একটা সমাবেশ দেখার সৌভাগ্য আমার জীবনে ঘটেছে। কোন শহর নয়, শিল্পনগরী নয়, বাংলার এক অজ্ঞাত গ্রাম হিমায়তপুর। সেখানে একজন মানুষ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রদেশের এবং বহির্ভারতের বৃদ্ধজনের এমনতরই সমাবেশ ঘটেছে। কিন্তু দুইয়ের মধ্যে একটা তফাৎ আছে, সেটুকুই আপনাদের কাছে তুলে ধরছি। এখানে সবাই এসে মিলিত হয়েছেন উদরের ক্ষুধা মেটাবার জন্য, আর সেখানে সবাই এসে মিলিত হয়েছে অন্তরের ক্ষুধা মেটাবার জন্য। জন্তুর আদিম চাহিদা যে ক্ষুধা, সেটুকু মেটাতে পারলে এখানে পরিতৃপ্তি, আর সেই উপকরণ সংগ্রহের জন্যই এখানে প্রতিযোগিতার সংগ্রাম। আর সেখানে আদিম ক্ষুধা ছাপিয়ে মানুষের জীবন জিজ্ঞাসার সমাধানের জন্য, বিশ্ব রহস্য উদ্ঘাটনের জন্য শত শত মস্তিষ্ক সঞ্চালিত। এমনি করে তুলনামূলক আলোচনার মাধ্যমে তিনি তুলে ধরলেন আদর্শবাদের অপরিহার্যতা। ফিলোসফি অফ হাঙ্গারের পাশে ফিলোসফি অফ আইডিয়ালিজম, তথাকথিত সাম্যবাদের বিক্ষোভের পাশে ঋষিবাদের প্রজ্ঞার দীপ্তি। জুলিয়াস সিজারের ভিনি ভিডি ডিসি এবং অর্থাৎ এলাম দেখলাম জয় করলাম, এবং তার ক্ষেত্রে ছিল আক্ষরিক অর্থে প্রযোজ্য। যেখানে যেতেন সেখানেই সবার অন্তর জয় করে আসতেন। তাকে বিদায় সম্বর্ধনা দিতে সবার চোখে ও সুসজল হয়ে উঠত। সকলের সঙ্গে সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে তাদের সত্তাকে জয় করে নেওয়া মতো আচরণ ব্যবহার ছিল তার সহজাত। ঠাকুরের চৌম্বক ব্যক্তিত্বে জাদুকর্ষে যা বহুগুণ বর্ধিত হয়ে উঠেছিল। অভিজাত বংশের সন্তান, যার সুপণ্ডিত পিতা ছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, যার বাড়িতে আশুতোষ মুখোপাধ্যায়, ডক্টর নীলরতন সরকারের মতো মনীষীদের সহজ আনাগোনা, যিনি প্রশান্ত মহালানবিশ ও সিভি রমনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিকের প্রিয় ছাত্র, এবং সত্যেন বোস, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানীর অতি ঘনিষ্ঠ আবল্লক কলকাতা মহানগরীতে লালিত প্রখর বুদ্ধি, যুক্তি ও মননশীলতার অধিকারী ইহেন কৃষ্ণপ্রসন্ন বৈষয়িক দিক থেকে বিপুল সম্ভাবনাময় জীবন পেছনে ফেলে রেখে কিসের প্রেরণায় ছুটে গেলেন ক্ষুদ্র এক পল্লীর আয়াসাধ্য জীবনে, তা বাহ্যত বিস্ময়কর বলে মনে হয়। তখন সৎসঙ্গের না ছিল প্রতিষ্ঠান, না ছিল ধৈর্য, এবং না ছিল প্রতিষ্ঠা, না ছিল ঐশ্বর্য বা খ্যাতি, বস্তুগতভাবে আকর্ষণীয় কোনো কিছু। আর্থিক অসচ্ছলতা, শারীরিক স্বাচ্ছন্দ্য বর্জিত জীবনযাপন, আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে
প্রাণকেন্দ্রে স্থাপন করে একদল নরনারীর সহজ বিশ্বাস, ভক্তি, ভালোবাসার উৎসাহ, নাম ধ্যান কীর্তনের আনন্দের উচ্ছলতা, এই ছিল তখন হিমায়তপুর আশ্রমের জীবন। কিন্তু তারই মধ্যে কৃষ্ণপ্রসন্ন খুঁজে পেয়েছিলেন অস্থির জীবন জিজ্ঞাসার স্থির প্রত্যয়ী উত্তর পরম সাধনকারী পুরুষোত্তমের চরণ প্রান্তে। তার স্বজনমণ্ডলী, অগণিত বন্ধুবান্ধব, গুণমুগ্ধ ও ঘনিষ্ঠজনের কাছে এইভাবে বৈষয়িক ও পার্থিব সাফল্য ত্যাগ করে তার গুরু সান্নিধ্য প্রাপ্তির ব্যাপারটি স্বভাবতই বিস্ময়কর লেগেছিল। অনেকেই এতে ব্যথিত ও ক্ষুব্ধ হন। অনুরোধ, উপরোধ, আদেশ, নির্দেশ চেষ্টা করেন তাকে ফিরিয়ে নিতে, কিন্তু কোনো কিছুই তাকে তার প্রত্যয়ের বিন্দু থেকে এক চুলো নড়াতে পারেনি। তার নিষ্প্রশ্ন গুরুনিষ্ঠার এক চরম নিদর্শন রয়ে গেছে তার পিতার মৃত্যুকালীন ঘটনায়। পিতা কালীপ্রসন্ন অত্যন্ত গুরুতর অসুস্থ। তখন কৃষ্ণপ্রসন্ন উজিরপুরে পিতার রোগ শয্যাপার্শ্বে যান, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে পাবনা প্রত্যাবর্তন করে। মুমূর্ষু বারবার পুত্রের কথা জিজ্ঞাসা করায় বাড়ির সকলে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলেন যে কালীপ্রসন্নর ওষুধ আনতে বরিশাল শহরে গেছে। ক্রমে কালীপ্রসন্নর চৈতন্য বিলুপ্ত হয় এবং তিনি ইহলোক ত্যাগ করেন। ইতিমধ্যেই ঠাকুরের একটি চিঠি উজিরপুরে পৌঁছায়, যাতে তিনি কৃষ্ণপ্রসন্নকে অবিলম্বে পাবনায় চলে যেতে বলেছেন। দাদা, যদি আপনার পিতার নিকট আপনার অন্যান্য ভাইরা থাকেন আর আপনি সুবিধা করতে পারেন, তবে রামচন্দ্রের মতন পিতার মৃত্যুকে উপেক্ষা করে পিতারই জন্য চলে আসতে চেষ্টা করুন, এবং তা যত শীঘ্রই পারেন। এমনকি এক্ষুনি। বিস্ময়ের কথা এই যে চিঠি পাওয়ার আগেই কৃষ্ণপ্রসন্ন অন্তরে গুরুর আদেশ উপলব্ধি করে পিতার মৃত্যু সময় আসন্ন বুঝেও সেখান থেকে গুরুর কাছে যান মঙ্গলময়ের মঙ্গল অভিপ্রায় পূরণার্থে। বাহ্যত অস্বাভাবিক মনে হলেও এবং আত্মীয় স্বজন কর্তৃক নিন্দিত হলেও কৃষ্ণপ্রসন্ন জানতেন তার গুরুর আদেশ বা গুরুর আদেশের পেছনে আছে গুরু মঙ্গলাকাঙ্ক্ষা, যার অন্যথা করতে গেলে অনর্থ বাড়বেই বই নয়। ঠাকুরের লেখা চিঠিটি পরে কৃষ্ণপ্রসন্ন জয়া সুষমা দেবী কৃষ্ণপ্রসন্নকে দিয়েছিলেন। চিঠিটি পরে তাঁর চিঠি গ্রন্থে সংকলিত হয়। কৃষ্ণপ্রসন্ন কোষ্ঠীতে আনুমানিক 29-30 বৎসর বয়সে নিশ্চিত মৃত্যুযোগ ছিল। তিনি তখন পাবনা আশ্রমের ঠাকুরের সান্নিধ্যে চলে এসেছেন। এই বয়সে মরণ ব্যাধি টাইফয়েড, যা তখন দুরারোগ্য ছিল। রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হন। তার নিজের বাড়ি বরিশালের উজিরপুরে তার পিতা ও দিদি ওই সময় কোষ্ঠীফলের কথা চিন্তা করে অস্থির হয়ে উঠেছেন দুর্ভাবনায়। এদিকে শেষে ঠাকুরও মাতা মনমোহিনী দেবী বিনিদ্র শুশ্রূষায় তাকে ঘিরেও রেখেও ভাবছেন বুঝি আর শেষ রক্ষা হলো না। কোনো চিকিৎসায় বস্তু তখন ছিল না। রোগীর অবস্থা ক্রম অবনতির দিকে চলল, কিন্তু কিভাবে যেন অকস্মাৎ চরম অবস্থা থেকে একটু একটু করে প্রাণের দিকে ফিরে গেল গতি। ধীরে ধীরে লাভ হলো পূর্ণ আরোগ্য। সর্বগ্রহ দোষ ভঞ্জন বৃহস্পতি অর্থাৎ গুরু কেন্দ্রে থাকতেই অনিবার্য কোষ্ঠীফল এভাবে
নিবারণ করা সম্ভব হয়। গম্ভীর, রাশভারী, প্রবল ব্যক্তিত্ববান মানুষটির অন্তরে ছিল রসের ফোয়ারা। একবার এক দূর সম্পর্কিত ভ্রাতুষ্পুত্র দেওঘরে এসে তার বাড়িতে ছিল কিছুদিন। একদিন সকালে তার ছেলেমেয়েরা তখনও পড়তে বসেনি, একটু হইহল্লা চলছে ভাই বোনে মিলে। অন্য ঘরে সেই ভাইপোটি বই নিয়ে বসে পড়েছে। তিনি ছেলে মেয়েদের বললেন, তোরা পড়তে বসিসনি এখনো, দেখতো ও কেমন পড়ছে। এ কথা শুনে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে ভাইপো রত্নটি একখানি গীতা কৃষ্ণপ্রসন্নর সামনে নিয়ে গিয়ে বলে, জেঠামশাই, আত্মা মানে কি? কৃষ্ণপ্রসন্ন আয়ত চক্ষু আর একটু বিস্ফোরিত করে ছেলেদের ডেকে বললেন, ওরে কে আছিস? বাগানের মধ্যে উঁচু করে একটা দড়ি বেঁধে তার ওপর দিয়ে এটাকে হাই জাম্প দেওয়া। সাত সকালে এসেছে আত্মার মানে বুঝতে। তার পুত্র প্রীতিপ্রসন্নর জবানিতে এক ছোট্ট উদ্ধৃতির মধ্যে তার সরস মনের পরিচয় মেলে। বাবার মেজাজ আমরা ধরতে পারতাম না। একদিন সকালে বকুনি দিলেন পড়াশোনা করি না বলে। পরদিন সকালে খুব বৃষ্টি পড়ছে, আমরা তাড়াতাড়ি বইপত্র নিয়ে বসে পড়েছি বাবাকে সন্তুষ্ট করতে। বাবা বললেন, আচ্ছা বেরো শিখতো তোরা, এমন চমৎকার বৃষ্টি হচ্ছে আর তোরা বর্বরের মতো বই নিয়ে বসে আছিস। কোথায় তবলা নিয়ে আয়। মান্তুনকে মানে ডক্টর দ্বৈপায়ন ভট্টাচার্য, কৃষ্ণপ্রসন্নের অপর পুত্র, প্রখ্যাত চিকিৎসক ও সুগায়ক, ডাক, গান বাজনা হোক এখন। শ্রী ঠাকুর বহুবার তার জীবনী লেখার কথা বলতেন কৃষ্ণপ্রসন্নকে, কিন্তু ঠাকুরের জীবনী তিনি লেখেননি। না লেখার সপক্ষে তার ছিল এক অপূর্ব যুক্তি, যা একমাত্র তাঁকেই মানায়। বলতেন, মহাপুরুষের জীবনী লেখা সম্ভব নয়, ঠাকুরের জীবনী লেখা যায় না। লেখা চলে কেবল কিছু ঘটনা, কিছু কথা, কিন্তু তার চোখের দৃষ্টি, তার বাচন বৈশিষ্ট্য, তার কণ্ঠস্বরের জাদু, অপরূপ দেহভঙ্গিমা কে বর্ণনা করতে পারবে? তাছাড়া প্রতিবার যখনই তার সামনে যাই মনে হয় সম্পূর্ণ অন্যরকম, নতুন, অনন্য একজন মানুষ। এর জীবনে লিখব কি করে? এর জীবনী তাই লেখা মানাই তো আরো বিপুলতর কিছু বাদ পড়ে যাওয়া। অগাধ জ্ঞান তৃষ্ণা ছিল কৃষ্ণপ্রসন্ন প্রকৃতিরই একটি অংশ। যে কোনো বিষয়ে অপরিসীম আগ্রহ নিয়ে পড়াশোনা করতেন এবং যখনই পড়তেন আদর্শ ছাত্রের মতো পড়তেন। দেওঘরে আসারও বেশ কিছু পরে ঠাকুরের নির্দেশে পাণিনি ব্যাকরণ অধ্যয়ন করতে মনস্থ করেন। একজন পাণিনি পণ্ডিতের খোঁজ পাওয়া গেল দেওঘরের কাছাকাছি কোনো গ্রামে। তাকে নিয়ে এলেন নিজের বাড়িতে। ধূলি দূষরিত গ্রামবাসী সেই পণ্ডিত মহাশয়কে অতি যত্নে বসিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে বাদ্য ছাত্রের মতো পাঠ শুরু করেন পৌর কৃষ্ণপ্রসন্ন। আর একবার তার প্রাক্তন সহপাঠী একজন গণিতের অধ্যাপক এসেছিলেন তার বাড়িতে। অত্যন্ত ব্যগ্র হয়ে তাকে বললেন, তুমি এসেছো, ভালোই হলো, কদিন বেশ অঙ্কের চর্চা করা যাবে। সব ভুলে গিয়েছি। ওই অধ্যাপক যতদিন তার বাড়িতে ছিলেন ততদিন রীতিমতো নিয়ম করে তার সঙ্গে দ্রুহ গণিতের তত্ত্বের চর্চা চলত। জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত যে কোনো আলাপ আলোচনা ছিল তার কাছে একান্ত বিনোদন। কৃষ্ণপ্রসন্নের পুত্রগণ প্রত্যেকেই কৃতবিদ্য, সুপ্রতিষ্ঠিত। তিনি কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে কখনো প্রথামাফিক শাসন পূরণ করেননি। পরীক্ষায় ভালো ফলের উপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন না, চেষ্টা করতেন তাদের আগ্রহটি বুঝিয়ে দিতে। নির্ভুল উচ্চারণ, ভাবগ্রাহী পাঠ, এ সমস্ত বিষয় ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি। শ্রী ঠাকুরের শিক্ষাদর্শ বাস্তবৈত হয়ে উঠেছিল তার অতি নিকটস্থ
যোগ্য সহচর, কৃষ্ণ প্রসন্ন জীবন চলনার মধ্য দিয়ে পরবর্তীকালে তার ব্যক্তিত্বে আকৃষ্ট অনেক মানুষ কৌতূহলী হয়ে পরিমাপ করতে চেয়েছে তাকে তাদের বিদ্যা বুদ্ধির মানদণ্ডে, কিন্তু তিনি ছিলেন সাধারণ মাপকাঠির ঊর্ধ্বে, ধরা ছোঁয়ার সীমারেখার বাইরে। কেবলমাত্র ঠাকুরগত প্রাণ নিয়ে এলে পাওয়া যেত তার অন্তরের সন্ধান। ঠাকুরই ছিলেন তার সর্বক্ষণের ধ্যান ও ভাবনা। তিনি বলতেন, ঠাকুর আমাদের জন্য কত পরিশ্রমই না করেছেন, বলতে গেলে একেবারে হাত ধরে সব কাজে অভ্যস্ত করিয়েছেন। কখনো বলে দিতেন, এখনো খুব দম দিয়ে জপ ধ্যানে লেগে যান। শেষ রাতের দিকে আবার হয়তো হাঁক দিয়ে বলে দিচ্ছেন, উঠে পড়ুন, নাম করতে বসে যান। তখন কেবল অনুভূতির কথা, জপ ধ্যান, জ্যোতি দর্শন, অনাহত ধ্বনি শ্রবণ, এই সব নিয়ে আলোচনা। কত নেশায় মশগুল হয়ে থাকতাম। আশ্রম তখন গড়ার মুখে, পয়সা কুড়ির খুব টানাটানি, দুবেলা খাওয়াই জোটে না। তার মধ্যে হয়তো কোনো কর্মপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শ্রী ঠাকুরের ইচ্ছা, তার জন্য টাকার প্রয়োজন। পাঠিয়ে দিলেন কলকাতায়, বলে দিলেন, যান, ভিক্ষে করে আগ্রহ করে নিয়ে আসুন, সংগ্রহ করে আনুন টাকা পয়সা আশ্রমের জন্য। অবস্থা তখন এমনতর যে কলকাতা যাবার পাথেওটা সংগ্রহ করা কষ্টসাধ্য। এমনকি ভদ্রগোছের জামা কাপড় পরে যাব, তার সংগ্রহ করাটাও সমস্যা। আবার কখনো হয়তো বললেন, দেশবন্ধুর সঙ্গে গিয়ে দেখা করব। প্রস্তাব শুনে ভড়কে যাবার মতো কথা। দেশবন্ধু তখন দেশ জোড়া নাম ডাক, তার কাছে যাই কোন ভরসায়। কিন্তু ঠাকুর না ছোড়বন্দা, বুক তো একটু দুরু দুরু করবেই, কিন্তু তা না হলে যাজন করে ফুর্তি কোথায়? নিজের বিশ্বাসের পরীক্ষা কই? এমনি করি শ্রেষ্ঠ জাজি হওয়ার কৌশলটা মনে হয় একটা ঝাঁকুনি দিয়ে হাতে কলমে শিখিয়ে দিলেন। ঠাকুরের ইচ্ছে হলো আশ্রমের ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে। দিবারাত্রি এক দলের পর এক দল পড়িয়েই গেছি, এতটুকু বিশ্রাম ছিল না। অনেক ছেলে মেয়ে পার হয়ে গেল। ঠাকুর তখন নিজেই দেখিয়ে দিতেন কেমন করে ছাত্রদের মধ্যে ইন্টারেস্ট সৃষ্টি করতে হয়। ভক্ত ভগবানের চিরন্তন লীলা একমাত্র তাঁরই পরিকল্পিত, তাঁর দ্বারাই নির্দিষ্ট। বহু জীবনের শুভ সংস্কার মানুষকে উপযুক্ত করে তোলে তার লীলার সহকারী হিসাবে। আবার তার সহচর্যে হয় আরো ব্যক্তি, আরো প্রসার, যা ক্রমাগত উন্নয়নের পথে পরিচালিত করে। প্রিয় পরমের বুঝটুকু যখন মানুষের মধ্যে আসে, তখন সে হয় নির্লিপ্ত, নিরাসক্ত। একমাত্র তার আশা পূরণের মধ্যে খুঁজে পায় জীবনের সার্থকতা। এই সার্থকতাই পেয়েছিলেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। ধীরে ধীরে আশ্রমের পট পরিবর্তন হলো। ঠাকুরের ইচ্ছায় সৎসঙ্গে কর্মমুখর বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠল। বিপুল গ্রন্থরাজির প্রণয়ন হলো, গড়ে উঠল ঋত্বিক সঙ্গের ব্যাপক আন্দোলন। এই সব কিছুতেই ঠাকুরের সহচর ছিলেন কৃষ্ণ প্রসন্ন। 1345 বঙ্গাব্দের আষাঢ় মাসে ঋত্বিক সঙ্গের প্রতিষ্ঠা হয়। এই সময় ঠাকুর 6 জন ঋত্বিক, অর্ধশতাধিক প্রতিঋত্বিক এবং কয়েক শত সহপ্রতিঋত্বিককে দীক্ষাদানের অনুমতি দেন। তাদের সর্বাধিনায়ক রূপে মনোনীত করেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যকে। তাকে ভূষিত করেন ঋত্বিকাচার্য উপাধিতে। 1346 সালে দীক্ষার পদ্ধতি এবং প্রয়োজনীয় সমস্ত জ্ঞাতব্য তত্ত্ব সন্নিবেশিত করে
ঋত্বিক বই ছাপা হয় এবং আষাঢ় মাসের অধিবেশনে দীক্ষাদানের অধিকার প্রাপ্ত প্রতিটি কর্মীকে দেওয়া হয়। ঋত্বিক সংঘের কলেবর ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বর্তমানে যে বিশাল আকার ধারণ করেছে তার পুরোধা ছিলেন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। 1369 বঙ্গাব্দের 24শে চৈত্র 68 বছর বয়সে দেওঘরস্থ বাসভবনে এই মহাতাপসের মানব দেহের চিরবিশ্রাম ঘটে। তার তিরোধানের পর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত শোকসভায় বিশিষ্ট গণিতজ্ঞ দেবপ্রসাদ ঘোষ স্মৃতিচারণ করে বলেন যে তাদের সবসময় এক অসাধারণ দীপ্তিমান বিজ্ঞানের ছাত্র ছিলেন কৃষ্ণপ্রসন্ন। হঠাৎ তারা জানতে পারেন যে কৃষ্ণপ্রসন্নের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এবং তিনি কোথাকার এক আশ্রমে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছেন। কিন্তু পরবর্তীকালে দেওঘর আশ্রমে গিয়ে তাঁর দেবপ্রসাদের এই ভ্রান্ত ধারণার নিরসন হয় এবং তিনি বুঝতে পারেন যে অনন্ত শক্তির উৎসের কাছেই কৃষ্ণপ্রসন্ন নিজেকে সমর্পণ করেছিলেন। ইষ্টার্থ প্রতিষ্ঠায় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন নিরলস সংগ্রামের বহু ইতিহাস আজ সাধারণ লোকচক্ষুর অন্তরালে। তা তবু সৎসঙ্গের বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে তার অস্তিত্ব। শ্রী ঠাকুরের প্রণীত গ্রন্থরাজির মধ্যে রয়ে গেছে তার অচ্ছেদ্য প্রণোদনা, ঐহিক অস্তিত্বের সীমানা পেরিয়ে ইষ্টাত্ম তার চির অবিনশ্বর সত্তা শ্রী ঠাকুরের ভাব আন্দোলনের মধ্যে নিত্য বহমান। আজ এই পর্যন্ত, আবার আগামী দিনে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।